দক্ষিণ আমেরিকার আন্দিজের মালভূমি। বাইরের পৃথিবী যখন ট্রাম্প, ইরান কিংবা ইউক্রেন যুদ্ধের জামাটোলে ব্যস্ত, তখন এই জনমানবহীন লবণের মরুভূমিতে শুরু হয়েছে ইতিহাসের এক বৃহত্তম গোল্ড রাশ। তবে এই সোনা হলুদ নয়, বরং রূপালি সাদা, যার নাম লিথিয়াম। আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে গ্যারেজে থাকা ইলেকট্রিক গাড়ি, সবকিছুর প্রাণ ভুমরা লুকিয়ে আছে এই লিথিয়ামে। বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানি ছেড়ে ক্লিন এনার্জি বা সবুজ শক্তির দিকে ঝুঁকছে, তখন তেলের বদলে সারা বিশ্বের পরাশক্তিদের নজর এখন তিনটি নির্দিষ্ট দেশের উপর: চিলি, আর্জেন্টিনা এবং বলিভিয়া। এই তিন দেশকে একত্রে বলা হচ্ছে লিথিয়াম ট্রায়াঙ্গল। গত শতাব্দীতে তেল যেমন মধ্যপ্রাচ্যকে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে বসিয়েছিল, লিথিয়াম কি তেমনি এই তিন দেশকে পরবর্তী মধ্যপ্রাচ্যে পরিণত করতে যাচ্ছে? কেন আমেরিকা এবং চীন এই সাদা সোনার দখল নিতে পর্দার আড়ালে এক মরণপণ যুদ্ধে লিপ্ত হয়েছে? আর এই অতি উচ্চাকাঙ্ক্ষী সম্পদ কি এই দরিদ্র দেশগুলোর জন্য আশীর্বাদ হবে, নাকি এটিও ডেকে আনবে কোনো এক ভয়াবহ রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপ? লিথিয়াম ট্রায়াঙ্গলকে ঘিরে বিশ্ব রাজনীতির পর্দার অন্তরালে থাকা এসব জটিল প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। লিথিয়াম কোনো সাধারণ ধাতু নয়। পর্যায় সারণীর এই হালকা ধাতুটির শক্তি ধরে রাখার ক্ষমতা একে করে তুলেছে অনন্য। আমরা আজ যে স্মার্টফোন বিপ্লব দেখছি, তা সম্ভব হতো না যদি লিথিয়াম আয়ন ব্যাটারি না থাকত। কিন্তু বর্তমান বিশ্বে লিথিয়ামের গুরুত্ব অন্য উচ্চতায় পৌঁছানোর আরেকটি কারণ ইলেকট্রিক ভেহিকল বা ইভি। একটি সাধারণ স্মার্টফোনে মাত্র কয়েক গ্রাম লিথিয়াম থাকে, কিন্তু একটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরি করতে প্রয়োজন হয় প্রায় 8 থেকে 10 কেজি লিথিয়াম। টেসলা থেকে শুরু করে BYD, বিশ্বের বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন তেলের ইঞ্জিনের মায়া ত্যাগ করে ব্যাটারির দিকে ঝুঁকছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর মতে 2040 সাল নাগাদ লিথিয়ামের চাহিদা বর্তমানের তুলনায় অন্তত 40 গুণ বৃদ্ধি পেতে পারে। এই বিশাল চাহিদায় লিথিয়ামকে পরিণত করেছে একবিংশ শতাব্দীর সাদা সোনায়। যেখানে তেলের খনিগুলো ধীরে ধীরে ফুরিয়ে আসছে, সেখানে ব্যাটারি চালিত আধুনিক বিশ্বের জন্য লিথিয়ামই এখন একমাত্র ব্লাড লাইন। আর এখানে সামনে চলে আসে লিথিয়াম ট্রায়াঙ্গল। বিশ্বের মোট আবিষ্কৃত লিথিয়াম মজুদের অর্ধেকেরও বেশি, প্রায় 60% আছে এই তিনটি দেশের লবণাক্ত হ্রদ বা সালারের নিচে। লিথিয়াম ট্রায়াঙ্গলের এই তিনটি দেশ, চিলি, আর্জেন্টিনা এবং বলিভিয়া, ভৌগোলিকভাবে একে অপরের প্রতিবেশী হলেও তাদের লিথিয়াম উত্তোলনের রাজনীতি এবং কৌশল সম্পূর্ণ আলাদা। চিলি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম উৎপাদনকারী। তাদের আতাকামা মরুভূমি লিথিয়াম উত্তোলনের জন্য পৃথিবীর সবচেয়ে আদর্শ জায়গা। এখানকার আবহাওয়া এতটাই শুষ্ক যে মাটির নিচ থেকে পাম্প করে তোলা পানি রোদে শুকাতে খুব কম সময় লাগে। চিলি সরকার শুরু থেকেই বিদেশি বিনিয়োগের জন্য দরজা খোলা রেখেছিল। ফলে মার্কিন কোম্পানি অ্যালবেমার্লে এবং চিলির নিজস্ব কোম্পানি SQM সেখানে বিশাল আধিপত্য ধরে রেখেছে। তবে সম্প্রতি চিলির তরুণ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক তাদের লিথিয়াম শিল্পকে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছেন, যা ইনভেস্টরদের মনে জন্ম দিয়েছে নতুন আশঙ্কার। অন্যদিকে চিলির তুলনায় আর্জেন্টিনা অনেক বেশি উদার। এখানে খনিগুলোর মালিকানা প্রাদেশিক সরকারের হাতে। ফলে আমলাতান্ত্রিক জটিলতা কম এবং বিদেশি কোম্পানিগুলো খুব সহজেই এখানে বিনিয়োগ করতে পারছে। আর্জেন্টিনার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে বর্তমানে ডজন খানেক লিথিয়াম প্রজেক্ট চালু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েক বছরে আর্জেন্টিনা হয়তো চিলিকেও ছাড়িয়ে যাবে। লিথিয়াম ট্রায়াঙ্গলের সবচেয়ে রহস্যময় দেশটি হল বলিভিয়া। তাদের সালার দে ইউনিতে রয়েছে বিশ্বের একক বৃহত্তম লিথিয়ামের মজুদ। কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, সমাজতান্ত্রিক আদর্শ এবং বিদেশি কোম্পানি হটাও নীতির কারণে বলিভিয়া আজও বাণিজ্যিকভাবে লিথিয়াম উত্তোলনে সফল হতে পারেনি। তবে ল্যারি ফিং কিংবা ব্ল্যাক রকের মতো বড় কর্পোরেট জায়ান্টরা বলিভিয়ার এই সুপ্ত সম্পদের উপর নজর রাখছে অনেকদিন থেকেই। বলিভিয়ার লিথিয়াম যদি বাজারে আসে, তবে পুরো বিশ্বের বাজার পরিস্থিতি আমূল বদলে যাবে। এদিকে লিথিয়ামকে কেন্দ্র করে শুরু হয়েছে এক নতুন ভূকৌশলগত স্নায়ুযুদ্ধ। একসময় তেলের জন্য আমেরিকা যেমন মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করত এবং প্রয়োজনে সরকার পরিবর্তন করত, এখন লিথিয়ামের জন্য তারা দক্ষিণ আমেরিকায় তাদের আধিপত্য বজায় রাখতে মরিয়া। কিন্তু এই দৌড়ে চীন অনেক আগে থেকে এগিয়ে আছে। বিশ্বের লিথিয়াম রিফাইনিং বা শোধনের প্রায় 60 থেকে 70% নিয়ন্ত্রণ করে চীন। অর্থাৎ খনি থেকে লিথিয়াম যেখানেই তোলা হোক না কেন, তা ব্যাটারিতে ব্যবহারের উপযোগী করতে চীনের কাছে যেতেই হয়। চীনের বিশাল কোম্পানি তিয়ানকি লিথিয়াম এবং গ্যানফেং লিথিয়াম চিলি ও আর্জেন্টিনার বড় বড় খনিগুলোর বড় অংশের মালিকানা ইতোমধ্যে কিনে নিয়েছে। আমেরিকার জন্য এটি কেবল একটি ব্যবসায়িক পরাজয় নয়, বরং এটি একটি জাতীয় নিরাপত্তারও প্রশ্ন। পেন্টাগনের বিশ্লেষকরা মনে করেন, যদি চীন লিথিয়াম সরবরাহ বন্ধ করে দেয়, তবে আমেরিকার পুরো ডিফেন্স সিস্টেম এবং গ্রিন এনার্জি প্রজেক্ট মুহূর্তেই মুখ থুবড়ে পড়বে। এই ভয় থেকেই তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট পাশ করেছিলেন।
উদ্দেশ্য ছিল চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে সরাসরি লিথিয়াম সংগ্রহ করা। আর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশেই ব্যাটারি গ্রেড লিথিয়াম উৎপাদনে জোর দেওয়া হয়েছে। আশঙ্কার বিষয় হচ্ছে, এই লিথিয়াম যুদ্ধের পেছনের কুশীলবরা কেবল রাষ্ট্রনায়করা নন, বরং ওয়াল স্ট্রিটের বড় বড় ইনভেস্টমেন্ট ফার্ম, বিশেষ করে ব্ল্যাক রক। ল্যারি ফিঙ্ক তার $68 ট্রিলিয়ন ইনফ্রাস্ট্রাকচার প্লেয়ের অংশ হিসেবে লিথিয়াম ট্রায়াঙ্গলকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তারা জানেন যে ভবিষ্যতে তেলের পাইপলাইনের চেয়ে লিথিয়ামের সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করা বেশি লাভজনক। ইলন মাস্ক এবং তার কোম্পানি টেসলা ইতোমধ্যেই সরাসরি চিলি সরকারের সাথে আলোচনা শুরু করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তারা এখন বড় বড় লিথিয়াম কোম্পানির বোর্ডে যোগ দিচ্ছেন, যাতে তারা দক্ষিণ আমেরিকার দেশগুলোর উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে নিজেদের অনুকূলে চুক্তি করে নিতে পারেন। এখানে একটা বিষয় পরিষ্কার না করলেই নয়, লিথিয়াম কেবল ভূরাজনৈতিক উত্তেজনাই তৈরি করছে না, এটি ডেকে আনছে পরিবেশগত বিপর্যয়ও। লিথিয়াম উত্তোলনের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়। 1 টন লিথিয়াম বের করতে বাষ্পীভূত করতে হয় প্রায় 21 লাখ লিটার পানি। লিথিয়াম ট্রায়াঙ্গলের এই অঞ্চলগুলো এমনিতেই পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি। খনি কোম্পানিগুলো মাটির নিচ থেকে বিশাল পাম্প দিয়ে পানি তুলে ফেলায় স্থানীয় জলাধারগুলো শুকিয়ে যাচ্ছে। এখানকার স্থানীয় আদিবাসী সম্প্রদায় আইমারা এবং কুয়েচোয়ারা যুগ যুগ ধরে এখানে চাষাবাদ ও পশুপালন করে আসছে, কিন্তু এখন তাদের পানির উৎসগুলো বিষাক্ত হয়ে পড়ছে অথবা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। পরিবেশবাদীদের মতে আমরা এক ধরনের দূষণ অর্থাৎ কার্বন নিঃসরণ কমাতে গিয়ে অন্য এক ধরনের বিপর্যয় অর্থাৎ পানির সংকট ও জীববৈচিত্র্যের ধ্বংস ডেকে আনছি। উন্নত বিশ্বের বিলাসিতার মূল্য দিচ্ছে দক্ষিণ আমেরিকার এই অসহায় মানুষগুলো। একে অনেক সমাজবিজ্ঞানী গ্রিন কলোনিয়ালিজম বা সবুজ উপনিবেশবাদ বলে অভিহিত করছেন। আশঙ্কার আরও কারণ আছে। রিসোর্স কার্স বা সম্পদের অভিশাপের কথা নিশ্চয়ই জানেন। অনেক সময় দেখা যায় যেসব দেশ প্রাকৃতিক সম্পদে যত ধনী, সেই সম্পদকে কেন্দ্র করে দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং দারিদ্র্য সেখানে তত বেশি। ভেনিজুয়েলার তেল কিংবা কঙ্গোর কোবাল্ট এর বড় উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে, লিথিয়াম ট্রায়াঙ্গলে কি তার পুনরাবৃত্তি ঘটবে? চিলি, আর্জেন্টিনা এবং বলিভিয়া এই 3 দেশে এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তারা চায় লিথিয়াম বিক্রি করে তাদের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করতে, কিন্তু তারা এটাও জানে যে যদি তারা সতর্ক না হয় তবে এই সম্পদ কেবল বিদেশি কোম্পানি আর স্থানীয় দুর্নীতিবাজ নেতাদের পকেটে ভারী করবে। বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে যখন ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তখন অনেকেই দাবি করেছিলেন যে এর পেছনে বলিভিয়ার লিথিয়াম খনির দখল নেওয়ার ষড়যন্ত্র ছিল, যদিও এর সরাসরি কোনো প্রমাণ মেলেনি। তবুও এই জল্পনা প্রমাণ করে যে লিথিয়াম এখন কেবল একটি ধাতু নয়, এটি সরকার পতনের এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। দক্ষিণ আমেরিকার এই দেশগুলো কি পারবে ওপেকের মতো একটি লিথিয়াম কার্টেল তৈরি করতে? কারণ যদি তারা একজোট হতে পারে তবে তারাই হবে আগামীর বিশ্বের আসল নিয়ন্ত্রক। আমরা যে হাইটেক এবং ক্লিন ভবিষ্যতের স্বপ্ন দেখছি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে এই দক্ষিণ আমেরিকার দুর্গম মালভূমিতে। কিন্তু মনে রাখতে হবে, যে কোনো বিপ্লবেরই একটি চড়া মূল্য থাকে। মধ্যপ্রাচ্যের তেলের রাজনীতি যেমন গত শতাব্দীকে প্রভাবিত করেছিল, লিথিয়াম ট্রায়াঙ্গেলের এই সাদাসোনা ঠিক সেভাবেই এই 21 শতাব্দীকে বদলে দেবে। এটিকে দক্ষিণ আমেরিকাকে এক নতুন সমৃদ্ধির চূড়ায় নিয়ে যাবে, নাকি পরাশক্তিদের যুদ্ধের নতুন ময়দানে পরিণত হবে, তার উত্তর কেবল সময়ই দিতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, লিথিয়াম ছাড়া আমাদের আধুনিক সভ্যতা আজ এক মুহূর্তেও কল্পনা করা অসম্ভব।